এর আগে এনসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছিল গত শনিবারে বাংলাদেশ 2.0 সংস্কার, কর্মসংস্থান, বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি শীর্ষ ছায়া বাজেট। বাংলাদেশ 2.0 কেন, সেটা অনেক একটা প্রশ্ন বটে। আমি এটা নিয়ে একটু আসবো আপনার কাছে খাজা মনিরুদ্দিন। তার আগে আমি যদি একটু সালাউদ্দিন আইয়ুবীর ব্যাখ্যাটা জানি। যারা সালাউদ্দিন আইয়ুবী, এটা প্রশংসনীয় অনেকের কাছে যে আপনারা ছায়া বাজেট দিয়েছেন, কারণ সরকারের হয়তো আপনাদের দিক থেকে এই বাজেটের অঙ্কটা কিছু আইডিয়া তৈরি করতেও হয়তো সহায়তা করবে। কিন্তু কথা হচ্ছে ঠিক কোন কোন জায়গার প্রেক্ষিতে আপনাদের মনে হলো যে বাজেটটা কারেকশন করা দরকার? হ্যাঁ, সরকারের দেয়া বাজেটের সাথে আপনাদের বাজেটের কোন জায়গাটাতে বড় ধরনের পার্থক্য? আমি আমি ইস্যুটাতে এক মিনিট একটু যুক্ত করতেছি, যেটা হলো ট্র্যাক, যে ইস্যুটা রিশাদ বলেছেন। আমি মনে করি এটা খুবই উপযোগী একটা ইস্যু। এই ইস্যুটাতে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ বেশ পিছিয়ে আছে, এবং পতিত যে সরকার, স্বৈরাচারী সরকারের ইন্ডিয়ার সাথে যে রিলেশনটুকু আপনি বলেন, এইটা কিন্তু বেইটটা তৈরি করেছে তারা ট্র্যাক টু দিয়ে। আমি মনে করি বর্তমান সরকারের এটাতে খুব ভালোভাবে ভাবা উচিত এবং চিন্তা করা উচিত। ধন্যবাদ। আমি আজকে জামাত ইসলামী যে বাজেট দিয়েছে, এই বাজেট প্রসঙ্গে আমি বলবো, আমাদের বা জামাত ইসলামের মূল বা মুখ্য উদ্দেশ্য হলো যে সরকার এখান থেকে যেটা পজিটিভ মনে করে, যেটা মনে করে দেশের স্বার্থে প্রয়োজনীয়, যেটা মনে করে যে দেশের আগামী অর্থনীতির জন্য প্রয়োজনীয়, এটা যাতে গ্রহণ করতে পারে, সেই জন্য বাজেটটা আগে দেওয়া হয়েছে। সাধারণত বাজেট পেশ করার পর এই বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলো পর্যালোচনামূলক বিভিন্ন সাংবাদিক সম্মেলন বা করে থাকে। এগুলোর মধ্য দিয়ে আসলে তিক্ততা বাড়ে, এগুলোর মধ্য দিয়ে আসলে আর সরকারের কিছু করার থাকে না। ইতিমধ্যে এনসিপি বাজেট দিয়েছে, আপনারা দেখেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটা আমি বলবো বড় দল, তারাও ইতিমধ্যে বাজেট দিয়েছে, এবং বাংলাদেশ জামাত ইসলামী সর্বশেষ ছায়া বাজেট দিয়েছে। সরকার উচিত হবে এগুলোকে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে এখনো যতটুকু সুযোগ আছে সেটাকে আমি মনে করি বাজেটের মধ্যে আওতাভুক্ত করে, যুক্ত করে যদি চিন্তা করতে পারে, আমি মনে করি সরকার যে বলার চেষ্টা করে, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার চেষ্টা করে, সবার আগে বাংলাদেশ, এটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে, এটা আমি মনে করবো খুব ভালো একটা আইডিয়া বা চিন্তা হবে সরকারের জন্য। জামাত ইসলামী যে ছায়া বাজেট দিয়েছে, এটার একটা মূল ফোকাসের জায়গা হলো যে ঋণ নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে বাংলাদেশের স্বনির্ভরতার উপর যেন মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই জায়গাতে বাংলাদেশের ক্রাইসিসের যে ইস্যুগুলো আছে, সেগুলো জামাত ইসলামী ছায়া বাজেটে ফোকাস করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, বাংলাদেশের বাজেটের আয়ের খাতগুলোর মধ্যে যে বড় ইস্যুগুলো, সেগুলো হলো ট্যাক্স। ট্যাক্সের তিনটা ধরন সাধারণত থাকে: ভ্যাট, ট্যাক্স, কাস্টম। কিন্তু মানে ট্যাক্স যেটা বা ইনকাম ট্যাক্স যেটাকে বলা হয়, এই ইনকাম ট্যাক্স এর জায়গায় কিন্তু বাংলাদেশ বারবার, আমি মনে করবো যে কাঙ্ক্ষিত যে সাফল্য, সেই সাফল্য অর্জন করতে পারেনি। জামাত ইসলামী এইটা কেবল ফোকাসের চেষ্টা করেছে। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, আমরা সেই বক্তব্যে সেটা শুনছিলাম। শহীদুল বাবুল, এটা অনেক বড় একটা প্রশ্ন। মানে আমাদের বাজেট যেটাই হোক না কেন, কর আহরণ সবচাইতে বড় বিষয়। সেই কর আহরণটাই আমরা আসলে অটোমেশন করতে পারিনি, ফলে যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কর ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি, মেলা করেও আসলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হচ্ছে না। মানে এটা কতটা মনোযোগী আসলে সরকার করা হলো? না না, মনোযোগী ইস্যু না, একটা হলো মাইন্ডসেটের একটা ব্যাপার আছে, যে আপনি কতটুকু ট্যাক্স ফাঁকি দিবেন কি দিবেন না। পশ্চিমের দেশগুলা ওয়েলফেয়ার স্টেট আপনি যদি দেখেন, বেতন থেকে কি পরিমাণ, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, কি পরিমাণ ট্যাক্স দিয়ে তাদের থেকে নেওয়া হয়, এবং আপনি যে টাকা লুকাবেন সেই সুযোগও সেখানে সীমিত। আমার এখানে ব্যাংকিং ব্যবস্থা বলেন বা নানান ফাঁক ফোকর বলেন, মানুষ যেভাবে টাকা লুকাতে পারে বা লুকায়, অপ্রদর্শিত আয় থাকে, এরকম মনে হয় না দুনিয়ার কোনো জায়গায়। ধরেন আপনার এখানে যে লক্ষ্যমাত্রা গতবার বোধহয় কত 6 লক্ষ মেট্রিক 6 লক্ষ কোটি টাকার রাজস্ব টার্গেট দেওয়া হয়েছিল, কত 4 লাখ কোটি টাকার মতো, 4.5 লাখ কোটি টাকা লক্ষ্যমাত্রা কিন্তু অর্জন হয় নাই। কিন্তু এই যে বাজে, এটা কিন্তু অহেতুক না। ধরেন সাইফুর রহমান সাহেব একটা প্রজেক্ট দিয়েছিলেন, ভ্যালুয়েটেড ভ্যাট, হ্যাঁ, এইটার উপরে কিন্তু এখান থেকে কিন্তু বিরাট একটা অংশ আপনার রাজস্বের আমরা পাচ্ছি, যেটা সাইফুর রহমানের ব্রেন চাইল্ড। সেরকম এই জন্য সাইফুর রহমান সাহেব তো আসলে নাই, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কিভাবে বাজেট দেন, বাজেটের সময় আপনি কি চিন্তা করেন। উনি বলেছিলেন যে আমি আমার একেবারে প্রান্তিক যে গোষ্ঠীটা, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের কথা আমার মাথায় থাকে বাজেট দেওয়ার সময়। সেই জন্য এই পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি প্রশংসিত। তিনি তার আত্মজীবনীতে আমি একটা লেখা করলাম যে উনি যখন পাকিস্তানে গেলেন বিদায় দেওয়ার সময়, প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং পিছনে ছিলেন সাইফুর রহমান, তখন বেনজির ভুট্টো বলছিলেন যে আপনি তো চলে যাচ্ছেন, আপনার এই সোনার টুকরা অর্থমন্ত্রীটাকে যদি আমাকে দিয়ে যেতেন। তো যাই হোক,
হোক, সাইফুর রহমানও নাই, বেগম খালেদা জিয়া, নতুন অর্থমন্ত্রী, নতুন বাজেট, নতুন আপনাকে- সরকার। হ্যাঁ, আপনাকে আমরা একটা জিনিস অন্তত নিশ্চয় করে বলতে পারি যে এবারের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা যাই থাকুক, তবে প্রান্তিক যে জনগোষ্ঠী, যেমন বিদ্যুতের বিষয়ে আপনি দেখবেন যে 75 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুতের একদম, তারপরে যে স্টেপ করা হয়েছে, তার মানে কি এখানে যাতে উচ্চবিত্ত যারা তাদের থেকে কর্তন করে এটাকে যাতে একটা ডিসেন্ট্রালাইজড করা যায় বা প্রান্তিক মানুষ যাতে এই সুবিধাটা ভোগ করে, টার্গেটটা ওই জায়গায়। একটা অভিযোগের কথা আমি আজকেও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছিলাম, অনেকে বলছিলেন যে বাজেটের মানে যত বড়ই আকার হোক না কেন, সে আকার নিয়ে ভয়ের কোনো কারণে যদি আমরা করটা ঠিকমতো আহরণ করতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের মানে প্রথিতযশা রাজনীতিবিদ আছে, পোড়খাওয়া রাজনীতিবিদরা আছে, সেটা তো বটে, কিন্তু কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদদের আমরা দেখে এসেছি এবং সেই জায়গা থেকে আসলে ছাগল কাণ্ডের মতো কিছু ঘটনা ঘটে, যারা আসলে রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য রাজস্ব কোনো কর্মকর্তাকে একটু ব্যবহার করার চেষ্টা করে এবং এই জায়গাটাতে এসে আসলে অটোমেশনের প্রয়োজন। আমরা সরকার দেখতে পাচ্ছে না যে কোথায় গিয়ে আসলে দুর্নীতিটা হচ্ছে। অটোমেশন হলে তারা একটা অ্যাপের মাধ্যমে সব কিছু দেখতে পেত। সেই জন্য আপনি দেখেন না, কালো টাকা সাদা করার যে সুযোগ দেয় এই গভর্নমেন্ট দিবে কিনা আমি জানি না, বা এই বাজারে থাকবে কিনা। এখানেও কিন্তু একটা ভালো টাকা বিভিন্ন সময় আমরা দেখেছি এসে, মানে সেটাকে বলা হয় কোনো প্রশ্ন করা যাবে না, আপনি যে টাকা সেটা আপনি মূল যে ট্যাক্স তার সাথে 10% অ্যাড করে দেওয়া হয়, বা আবাসন খাতে ব্যয়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, সেটাও আমার জিডিপির জন্য একটা বিরাট মানে কি হয় আর কি, পজিটিভ দিক হয়। সেটা করা হবে কিনা জানি না। তবে টাকা যে অপ্রদর্শিত অনেক টাকা বা কর ফাঁকি দেওয়া যে প্রচুর টাকা বা এই যে হিউজ স্কোপ, সেই স্কোপটাকে যদি কাজে লাগানো যায়, আমি বিশ্বাস করি 5 লক্ষ কোটি টাকা স্বাভাবিকভাবে বা 5.5 লক্ষ কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব। সেটা যদি আমরা আয় করতে পারি তাহলে এই 9 লক্ষ কোটি টাকা বাজেটের কোনো ইস্যু না। একদম। সালাউদ্দিন আহমেদ, ছোট করে একটা জিনিস বলবেন, মানে আমি আসলে পুরো বাজেটটা আপনাদের যেহেতু এখন পর্যন্ত পড়িনি, এই কারণে আমি জানতে পারছি না, যদি আপনি একটু জানাতে পারেন অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা নিয়ে আসলে আপনাদের বাজেটে কোনো বক্তব্য আছে কিনা, আপনাদের দিক থেকে কোনো বক্তব্য আছে কিনা, এটা সলিউশন কি? হয়তো এখন পর্যন্ত পত্রপত্রিকায় যে নিউজ দেখে আমি যতটুকু দেখেছি, বর্তমান সরকার ও বর্তমান বাজেটে এই সুযোগটা রাখছে না। মানে আমি যতটুকু দেখেছি, এখন পর্যন্ত বাজেট পেশ হয়নি। আপনাদের ছায়া বাজেটে ছায়া বাজেটে এটা কোনো সুযোগই দেওয়া হয়নি। এই ধরনের প্রয়োজনীয়তাই পড়বে না, কারণ হলো জামাত ইসলামী মনে করে মূল যে জায়গাগুলোতে, সেগুলোতে সরকার আরেকটু শক্ত অবস্থানের সুযোগ রয়েছে। সরকার যদি শক্ত অবস্থান নেয়, আমি ছোট্ট একটা ডাটা দিলে আরেকটু ক্লিয়ার হবো না আপনারা দেখেন। 2016 সালে অর্থমন্ত্রী বলেছিল যে বাংলাদেশে প্রায় 4.5 কোটি মানে ট্যাক্স দেওয়ার উপযোগী মানুষ রয়েছে। সেটা যদি বাদও দেন, এখন পর্যন্ত টিনধারী হলো 1,14 লক্ষ মানুষ, অথচ কর দেয় মাত্র হলো 39 থেকে 40 লক্ষ মানুষ। এটাকে যদি 1,14 লক্ষের জায়গায় যদি আপনি 40 লক্ষের জায়গায় যদি 80 লক্ষ নিতে পারেন, তাহলে কিন্তু এখন যে 4.5 লক্ষ কোটি টাকা এসেছে, এটাকে আপনি খুব অনায়াসে 6 লক্ষ থেকে 6.5 লক্ষ কোটি টাকায় বা 7 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়া সম্ভব। এই যে আপনি এই যে গ্যাপটা পূরণ করার জন্য চেষ্টা কতটুকু করতে পারছেন, এর মধ্যে দেখেন এই যে 40 লক্ষ কোটি টাকা আসে এখন, 40 লক্ষ লোক ইয়ে দেয়, সেখানে কর্পোরেট সেক্টরে এর মধ্যে হলো প্রায় 70%, 70%। এই 70%-এর বাইরে আর থাকে 30%। আমি আপনার এই পয়েন্টগুলো নোট রাখছি এবং আমরা তো বাজেট নিয়ে নিয়মিত শোয়ের আয়োজন করছি, সেখানে নিশ্চয়ই পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো এবং আপনিও সেখানে হয়তো আমন্ত্রিত থাকবেন। এই সমস্ত বিষয় নিয়ে আসলে দিনভর আমরা খুঁটিনাটি আলাপ করতেই পারবো, কিন্তু যেই বিষয়টা জানার ইচ্ছা ছিল সেটা আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে কালো টাকার ব্যাপারে এখন পর্যন্ত আপনাদের দিক থেকে আসলে প্রয়োজন পড়েনি এবং সরকার হয়তো সেই সুযোগটা রাখবে কি রাখবে না হয়তো আরেকটু সময় গেলে আমরা জানতে পারবো।